নমস্কার বন্ধুরা, আজকের গল্প শাশুড়ির বেতনের চর। এটা কি করছিস দাদা? গ্রামের বাড়িতে মা একলা আছে, শরীরটাও তো ভালো নেই। তাকে শহরে নিয়ে এসে ভালো একজন ডাক্তারকে তো দেখাতে পারিস। মা কতবার তোকে ফোন করে বলছে তাকে নিয়ে যেতে, কিন্তু তুই প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিচ্ছিস। ফোনের এপারে রোহন বিরক্ত হয়ে বলল, প্রীতি, এভাবে কি বড় ভাইয়ের সঙ্গে কথা বলে? তোর কি কথা বলার কোনো ভদ্রতাও নেই? প্রীতি শান্ত গলায় উত্তর দিল, আমি তো ভদ্রভাবেই কথা বলছি দাদা, ভুল তো কিছু বলিনি। পাশেই বসে থাকা প্রীতির বৌদি দীপালি রোহনের হাত থেকে ফোনটা নিয়ে বলল, প্রীতি, আমি আর তোমার দাদা সারাদিন বাড়িতে বসে থাকি না, আমরা দুজনই চাকরি করি। আমাদের এত সময় নেই যে বারবার গ্রামে ছুটে যাব। মাত্র 4 মাস আগে তোমাদের বাবা মারা গেছেন, তখন আমরা টানা 13 দিনের ছুটি নিয়ে গ্রামে ছিলাম। এখন কি মায়ের সামান্য শরীর খারাপ হলেই আবার ছুটি নিয়ে দৌড়ে যাব? তোমার দাদা চাকরি করে, আমিও চাকরি করি। চাকরিজীবীদের সময়ের কতটা অভাব থাকে সেটা তুমি বুঝবে না। তুমি আর তোমার মা বারবার ফোন করে শুধু একটাই কথা বলো, গ্রামে এসো, গ্রামে এসো, যেন আমাদের আর কোনো কাজই নেই। গ্রামে মা একা বসে আছে, আর তুমি শ্বশুর বাড়িতে বসে আছো। যদি চাকরি করতে তাহলে বুঝতে পারতে কতটা ব্যস্ত থাকতে হয়। প্রীতি এবার একটু দৃঢ় গলায় বলল, বৌদি, যারা চাকরি করে না তাদের কি কোনো কাজ থাকে না? তারা কি সারাদিন শুয়ে বসে থাকে নাকি? একবার আমার শ্বশুর বাড়িতে এসে দেখো, আমরা যৌথ পরিবারে থাকি। সারাদিন সংসারের সব কাজ সামলাই, বাচ্চাদের দেখি, 3 বেলা গরম গরম রান্না করি, সবার খাবার ব্যবস্থা করি। তুমি অফিস করো ঠিকই, কিন্তু আমাদেরও কিন্তু এক মুহূর্ত বিশ্রাম মেলে না। আর এখন তো তোমার সংসারে মাত্র 2জন মানুষ, 2টো টিফিন বানিয়ে নিয়ে অফিসে চলে যাও, তবু এত অভিযোগ? প্রীতির কথা শুনে দীপালি রাগে ফেটে পড়ল। যদি তোমার মায়ের জন্য এতই চিন্তা হয়, তাহলে তাকে নিজের বাড়িতে নিয়ে যাও না কেন? প্রীতি শান্তভাবেই বলল, ঠিক আছে বৌদি, তোমার যদি মাকে রাখতে এতই অসুবিধা হয়, তাহলে আমি নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো। এই বলে সে ফোনটা কেটে দিল। ফোন কেটে যেতেই দীপালি রেগে বলল, দেখেছো তোমার বোনের জিভ কাঁচির মতো চলছে। এখন মাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সবার সামনে দেখাবে যে সে কত বড় সেবিকা। আর ছেলে বউ মায়ের সামান্য চিকিৎসাও করায় না, শেষে সব আত্মীয় স্বজন আমাকে আর তোমাকেই কিন্তু দোষ দেবে। এটাই তো ওর উদ্দেশ্য। মার 2 দিন জ্বর হয়েছে, আর তাতেই পুরো পৃথিবী মাথায় তুলে ফেলেছে। মেয়েকে সব কথা বলার কি দরকার ছিল? রোহন দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলছো, মায়ের এই অভ্যাসটা সত্যিই ভালো নয়। একটু অসুস্থ হলেই সবাইকে জানিয়ে দেবে, মেয়ের শ্বশুর বাড়ি পর্যন্ত খবর পৌঁছে যায়। প্রীতি মাকে নিয়ে যাওয়ার আগেই আমি ফোন করে জানিয়ে দেই যে আমি তাকে আনতে যাচ্ছি, না হলে পরে সবাই আমাকেই দোষারোপ করবে। রোহন সঙ্গে সঙ্গে মাকে ফোন করলো, মা, তোমার দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখো, আমি কাল তোমাকে নিতে আসছি। ছেলের কথা শুনে আশা দেবী খুব খুশি হয়ে বললেন, ঠিক আছে বাবা, আয়, আমি তোর সঙ্গে শহরে যাব। তোর বাবা চলে যাওয়ার পর থেকে এই ফাঁকা বাড়িটা আর ভালো লাগে না রে, একা একা সময় কাটতে চায় না। তোদের সঙ্গে থাকলে মনটা অন্তত একটু ভালো থাকবে। রোহন তাড়াহুড়ো করে বলল, আচ্ছা মা, এখন রাখছি, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। ফোন রাখার পর আশা দেবী ছোট্ট একটা ব্যাগে কয়েক জোড়া কাপড় গুছিয়ে নিলেন। পরদিন রোহন গ্রামে গিয়ে মাকে নিয়ে শহরে ফিরে এলো। দীপালি তখন অফিস থেকে ফিরছে। দীপালি বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। আশা দেবী ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, বৌমা কোথায়? দেখতে পাচ্ছি না তো। রোহন বলল, মা, ওই এইমাত্র অফিস থেকে ফিরছে, সারাদিন কাজ করে খুব ক্লান্ত, হয়তো একটু বিশ্রাম নিচ্ছে। আচ্ছা বাবা। এই বলে আশা দেবী চুপচাপ নিজের জন্য নির্দিষ্ট ছোট্ট ঘরটিতে চলে গেলেন। বৌমা ফোনে ব্যস্ত, ছেলে নিজের ঘরে আরাম করছে। একা একা বসে থাকতে থাকতে আশা দেবীর খুব একঘেয়ে লাগছিল। গ্রামে অন্তত কেউ না কেউ এসে তার সঙ্গে 2টো গল্প করত। তিনি ছেলের কাছে এসে বললেন, বাবা, আমার আসার পর থেকে বৌমা ঘর থেকেই বেরোলো না, একা একা খুব খারাপ লাগছে। রোহন বিরক্ত গলায় বলল, মা, আমি সারাদিন যাতায়াত করে এমনিতেই ক্লান্ত, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। শহরে সবাই খুব কম কথা বলে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, আর তোমার বৌমার কাছ থেকেও বেশি কথা আশা করো না। ও চাকরি করে, ওর সময় কোথায়? আমরা দুজনে তো সকালে বেরিয়ে যাই, রাতে ফিরি। ঠিক তখনই দীপালি ঘর থেকে বেরিয়ে এলো। ও মা, এসেছো? সে শুধু আনুষ্ঠানিকতার খাতিরে হাঁটু পর্যন্ত ঝুঁকে মাকে একটু প্রণাম করলো।
তারপর রোহনের দিকে তাকিয়ে বলল, রোহন, আমার গ্রিন টি বানাওনি? তুমি তো জানো ঘুম থেকে উঠেই আমি গ্রিন টি খাই। রোহন হেসে বলল, আরে ডার্লিং, একদম ভুলে গিয়েছিলাম, এখনই বানিয়ে আনছি। দীপালি সোফায় বসে আবার ফোনে ব্যস্ত হয়ে গেল। রোহন রান্নাঘরে গ্রিন টি বানাতে চলে গেল। আশা দেবী মনে মনে তখন ভাবলেন, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল আমি এই বাড়িতে এসেছি, কেউ এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞাসা করলো না। ছেলে নিজের স্ত্রীর জন্য গ্রিন টি বানাতে পারে, অথচ মায়ের জন্য 1 কাপ চা বানাতে পারলো না। অবশেষে সাহস করে তিনি দীপালিকে বললেন, মা, আমারও চা খাওয়ার সময় হয়েছে, 1 কাপ চা করে দেবে? সারাদিনে এখনো 1 কাপ চাও খাওয়া হয়নি। দীপালি সঙ্গে সঙ্গে বলল, রোহন, মাকে রান্না করে নিয়ে যাও, কোথায় চা পাতা, চিনি আর কোথায় অন্য জিনিস রাখা আছে সব দেখিয়ে দাও, যেন রোজ নিজের চা নিজেই বানিয়ে নিতে পারে। আমার পক্ষে সকাল সন্ধ্যা আলাদা করে চা বানানো সম্ভব নয়, সারাদিন অফিসে কাজ করার পর আর শক্তি থাকে না। এই কথা শুনে আশা দেবী হতভম্ব হয়ে গেলেন। বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই বৌমা তাকে রান্নাঘরের দায়িত্ব বুঝিয়ে দিল। রোহন বলল, এসো মা, আমি সব দেখিয়ে দিচ্ছি, কোন জিনিস কোথায় রাখা আছে জেনে রাখো। আমরা তো সকালে অফিসে চলে যাব, সারাদিন বাড়িতে তো তুমিই থাকবে, নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে, তাই আগে থেকে সবকিছু শিখে বুঝে রাখো, তারপরে অসুবিধা হবে না। রোহন রান্না করে সবকিছু দেখিয়ে দিল। তারপর বলল, মা, তুমি নিজের জন্য চা বানিয়ে নাও। এই বলে সে গ্রিন টি নিয়ে ড্রয়িং রুমে এসে বলল, এই নাও ডার্লিং, তোমার গ্রিন টি রেডি। আশা দেবী চুপচাপ নিজের হাতে চা বানালেন। ছেলে বৌমার এই ব্যবহার তার মনকে গভীরভাবে কষ্ট দিল। কিছুক্ষণ পরে রোহন সন্ধ্যায় হাঁটতে বেরোনোর আগে বলল, মা, কাল সকাল 8টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সময় মতো তৈরি থেকো। এই বলে সে বেরিয়ে গেল। রোহন আর দীপালি দুজনই ডায়েট মেনে চলতো, তাই রাতে খুব হালকা খাবার খেত। আশা দেবীর শরীরটাও ভালো ছিল না, তাই তিনি নিজের জন্য একটু পাতলা করে ডালিয়া বানিয়ে নিলেন। রাত বাড়তেই তার সর্দি কাশি অনেক বেড়ে গেল। কাশতে কাশতে বুকে অসহ্য ব্যথা শুরু হলো, শরীরও জ্বরে পড়তে লাগলো। তিনি বারবার ছেলে আর বৌমাকে ডাকলেন, কিন্তু দুজনই তখন এসি চালিয়ে গভীর ঘুমে। তার কণ্ঠস্বর কারুর কানে পৌঁছলো না। সারা রাত তিনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কাটালেন। পরদিন সকালে রোহন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে মায়ের ঘরে এসে দেখলো তিনি তখনও শুয়ে আছেন। সে রেগে বলল, মা, তুমি এখনো ওঠোনি? কালই তো বলেছিলাম সকালে তৈরি থাকতে। আমি অফিস থেকে শুধু হাফ ডে ছুটি কিন্তু নিয়েছি, তারপর আবার অফিসে যেতে হবে। তুমি যদি দেরি করো তাহলে আমিও তো দেরি করে ফেলবো। ছেলের কথা শুনে আশা দেবী কষ্টে উঠে বসে বললেন, বাবা, রাতভর খুব জ্বর ছিল, সঙ্গে ভীষণ কাশি, মনে হচ্ছে বুকটায় ঠান্ডা বসে গেছে। রোহন নির্বিকার গলায় বলল, জ্বর হলে তো এমন লাগবেই, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ঠিক তখনই দীপালি ডাইনিং টেবিলের দিক থেকে বলল, রোহন, তোমার জন্য ব্রেড আর বাটার টেবিলে রাখা আছে, আগে খেয়ে নাও। আর আমি টিফিনে সালাড আর স্প্রাউটস প্যাক করে নিয়েছি, আমাদের দুজনের ওগুলো খেলেই তো হয়ে যাবে। মা যা খেতে চাইবে রান্নাঘরে গিয়ে নিজেই বানিয়ে নেবে। তাছাড়া আমাদের কাজের মাসিও 4 দিনের ছুটিতে গেছে, তাই এই কয়েকদিনের রান্না তাকে নিজেকেই করতে হবে। আশা দেবী বৌমার কথা শুনে ফেললেন। কষ্ট ভরা গলায় তিনি বললেন, বৌমা, গ্রামের বাড়িতে আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণেই তো তোমাদের কাছে এসেছি, যেন ভালো করে চিকিৎসাটা করাতে পারি। আমি তো অসুস্থ, তুমি কি আমার জন্য দুটো রান্নাও করে দিতে পারবে না? দীপালি সঙ্গে সঙ্গে জবাব দিল, মা, শুধু যদি চুলোর পাশে দাঁড়িয়ে রান্না করার বউ চাইতো, তাহলে তাকে ছেলের বউকে গ্রামের কোনো মেয়েকেই বিয়ে দিতে পারতেন, যে শুধু রান্না বান্নাই জানে। আমি কিন্তু শহরের শিক্ষিত মেয়ে, তোমার ছেলের সঙ্গে একই অফিসে চাকরি করি, তাই আমার কাছে রুটি তরকারি বানানোর আশাও কখনো করো না। আশা দেবী শান্ত গলায় বললেন, বৌমা, শিক্ষিত হওয়া চাকরি করার মানে এই নয় যে প্রয়োজনের সময় সংসারের জন্য দুটো রান্নাও করা যাবে না। আমি অনেক সংসার দেখেছি যেখানে বউরা চাকরিও করে, আবার সংসার সুন্দরভাবে সামলায়। দীপালি ঠোঁট বাঁকিয়ে বলল, মা, তুমি তো গ্রামের অশিক্ষিত মহিলা, চাকরি করা আর টাকা রোজগার করা কতটা কঠিন সেটা তুমি আর কি করে বুঝবে? আমি মাসে 80,000 টাকা বেতন পাই, এত টাকা তুমি জীবনে একসঙ্গে দেখেছো বলে তো আমার মনে হয় না। তুমি তো কোনোদিন 8-10 হাজার টাকাও রোজগার করনি। নিজের চাকরি আর বেতনের অহংকার দেখিয়ে দীপালি অফিসে বেরিয়ে গেল। বৌমার কথা শুনে আশা দেবীর চোখ ভরে উঠল জলে। এমনিতেই তো শরীরটা ভালো ছিল না, তার উপর বৌমার এত অহংকার।
ছেলেটাও যেন স্ত্রীর কথায় অন্ধ হয়ে গেছে। দীপালি যাই বলুক তার কোনো প্রতিবাদ নেই। মায়ের কষ্ট যেন তার চোখেই পড়ে না। সে বাড়িটাকে নিজের ছেলে বউয়ের সংসার ভেবে এসেছিল, সেখানে এসে আজ বারবার মনে হচ্ছে তিনি যেন একজন অতিথি মাত্র। প্রতিটি মুহূর্তে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই বাড়িতে তার নিজের বলে কিচ্ছু নেই। সেদিন কিছু না খেয়ে তিনি ডাক্তারের কাছে চলে গেলেন। হাসপাতালের বেঞ্চে বসে তিনি মৃত স্বামীর কথা মনে করতে লাগলেন। তুমি চলে যাওয়ার পর থেকে বাঁচার ইচ্ছাটাই যেন শেষ হয়ে গেছে। ঈশ্বর যদি আমাকেও তোমার কাছে ডেকে নিত। ছেলে বউয়ের বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু এতটা পরের মানুষ হয়েও থাকার অনুভূতি তো গ্রামের প্রতিবেশীদের বাড়িতেও কখনো হয়নি। এখন কেউ আমার সঙ্গে দুটো কথা বলে না, কেউ একবার জিজ্ঞাসা করে না যে আমি কেমন আছি। আমার আসার পর থেকে বৌমা একবারও আমার পাশে বসেনি, আমার শরীরের খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। তার সব চিন্তা শুধু চাকরি, ডায়েট প্ল্যান, নিজের ফিটনেস নিয়ে। আত্মীয় স্বজন বা সম্পর্কের কোনো মূল্যই যেন তার কাছে নেই। সব পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বললেন ওনার শুধু ম্যালেরিয়াই নয়, নিউমোনিয়াও হয়েছে, জ্বর খুব বেশি। আমি 1 সপ্তাহের ওষুধ লিখে দিচ্ছি, খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নেবেন, তাহলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর 3 দিন পর আবার নিয়ে আসবেন। ধীরে ধীরে আশা দেবীর শরীর ভালো হতে শুরু করলো। এদিকে মেয়ে প্রীতির সঙ্গে প্রায়ই ফোনে কথা হলো। সেই কথাতেই তার মন কিছুটা ভালো থাকতো। তবে ছেলে আর বৌমা সকালে অফিসে চলে যেত, সারাদিন বাড়িতে একা একা সময় কাটাতো তিনি। শরীর একটু সুস্থ হতেই তিনি বাড়ির ছোটখাটো সব কাজ নিজেই করতে শুরু করলেন। ছেলে বউ অফিস থেকে ফিরে দেখতো পুরো বাড়ি ঝকঝকে পরিষ্কার। নিজেকে ব্যস্ত রাখার জন্যই তিনি কাজের মধ্যে মন দেওয়ার চেষ্টা করছিলেন। একদিন তিনি ছেলেকে বললেন, বাবা, আমি এবার গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই। এই কথা শুনেই দীপালি খুশি হয়ে তার ব্যাগ গোছাতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে দীপালির শরীর খারাপ হয়ে গেল। ডাক্তারের কাছে গেলে জানা গেল সে মা হতে চলেছে। খবরটা শুনে সবাই খুব খুশি হয়ে গেল। রাতে দীপালি রোহনকে বলল, তোমার মাকে এখন গ্রামে যেতে দিও না, এখন ওনাকে আমাদের কাছেই থাকতে হবে। কিছুদিন পর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে, তাকে দেখাশোনার জন্য তো কাউকে লাগবেই। আয়া রাখলে আলাদা টাকা দিতে হবে, তার চেয়ে তোমার মাই সব সামলে দেবে। আর গ্রামে গিয়েই বা কি করবে, আমরাই তো তার সব। মাকে বুঝিয়ে বলো এখন থেকে যেন আমাদের সঙ্গেই থাকে। আগে তোমার বাবা ছিল, তাই গ্রামের বাড়িতে থাকা মানাতো, এখন তো সেখানে আর কেউ নেই, তাহলে আমাদের সঙ্গে থাকতে অসুবিধা কোথায়? যে ছেলে বউ কয়েকদিন আগেও তাকে বিদায় দিতে উদ্গ্রীব ছিল, আজ নিজেদের প্রয়োজনের সময় তাকেই আটকে রাখার পরিকল্পনা করলো। রোহন মাহির কাছে এসে বলল, মা, তুমি এবার আমাদের কাছেই থেকে যাও, গ্রামে গিয়ে কি বা আর করবে? তাছাড়া এখন সেখানে আছেই বা আর কে? পরে যখন তোমার প্রয়োজন হবে তখন তো আবার আমাদের কাছেই আসতে হবে। আশা দেবী মৃদু হেসে বললেন, বাবা, এখানে আমার মন বসে না। গ্রামে অন্তত 4 জন মানুষ আছে যারা আমার সঙ্গে গল্প করে, আর এখানে তোমরা দুজনই সকাল থেকে অফিসে চলে যাও। সারাদিন কার সঙ্গে কথা বলবো, আর কতক্ষণই বা টিভি দেখে সময় কাটানো যায়? দীপালি তখন নরম গলায় বলল, মা, আমাদের সোসাইটির ভেতরে খুবই সুন্দর একটা মন্দির আছে, চাইলে বিকালে 2-3 ঘন্টা সেখানে যেতে পারো। তোমার বয়সে অনেক মহিলা আসে, সবার সঙ্গে গল্প করবে, ভজন সৎসঙ্গও হবে, তোমার সময় ভালো কাটবে। তখন আমাদের যখন দরকার হবে, যখন সন্তান হবে, তখন আমি চাই না যে সে ঠাকুমার স্নেহ থেকে বঞ্চিত হোক। আশা দেবী ছেলে বউয়ের এই বদলে যাওয়া ব্যবহার খুব ভালো করেই বুঝতে পারছিলেন। মেয়ে প্রীতিও তাকে ফোন করে বলল, মা, তুমি গ্রামে গিয়ে একা কি করবে? আবার যদি শরীর খারাপ হয় তখন তো আবার শহরে আসতেই হবে। আর কয়েক মাস পরে তো বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে, ওকে নিয়ে তোমারও ভালো সময় কাটবে। তুমি গ্রামে একা থাকো বলেই আমার সবসময় চিন্তা হয়। শেষ পর্যন্ত আশা দেবী ধীরে ধীরে ছেলে বই সংসারেই নিজের মন বসানোর চেষ্টা করলেন। প্রতিদিন ভোরে উঠে পূজা পাঠ করতেন, বাড়ির ছোটখাটো কাজ সামলাতেন, বারান্দা আর বাগানের গাছপালায় জল দিতেন। এরপর ছেলে আর বৌমা অফিসে বেরিয়ে যেত। দুপুরে একটু টেলিভিশন দেখতেন, আর বিকেলে 2-3 ঘন্টার জন্য মন্দিরে গিয়ে সময় কাটাতে শুরু করলেন। আবাসনের মন্দিরে প্রতিদিনই অনেক মহিলার সমাগম হতো। আশা দেবীও ধীরে ধীরে তাদের সঙ্গে মিশতে শুরু করলেন। গল্প করতে করতে কয়েক মাসের মধ্যেই তাদের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয়ে গেল। এরপর তার মনও বেশ ভালো থাকতে লাগলো। আশা দেবীর ভজন গাওয়ার অসাধারণ প্রতিভা ছিল।
বিশেষ করে মন্দিরে সবাই তার প্রশংসা করে বলতো, সত্যি দিদি, আপনি কি সুন্দর গান, আপনার গলায় ভজন শুনলে মনটা ভরে যায়। ধীরে ধীরে মন্দিরের সকলেই তাকে চিনে ফেললো। আর জন্মাষ্টমীর দিন, কয়েকদিন আগে মন্দিরের সবাই তাকে বলে রেখেছিল, দিদি সেদিন কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবেন, আপনার ভজন আর কীর্তন শুনতে দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসবে। সেদিন বাড়ির সব ছোটখাটো কাজ সেরে আশা দেবী মন্দিরে চলে গেলেন। উৎসবের কারণে সেদিন তার ফিরতে একটু দেরি হয়ে গেল। সাধারণত তিনি 2-3 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে আসতেন, কিন্তু জন্মাষ্টমীর বিশেষ অনুষ্ঠানের জন্য রাত প্রায় 9টা বেজে গেল। বাড়িতে ঢুকতে ছেলে আর বৌমা দুজনই রেগে উঠল। দীপালি চিৎকার করে বলল, মা, এভাবে এত দেরিতে করে কেউ বাড়ি ফেরে? তোমাকে মন্দিরে যেতে বলেছে বলে কি সারাদিন সেখানেই কাটাবে? বাড়ির কাজকর্মের দিকেও তো একটু নজর দিতে পারো। রোহনও তখন মায়ের পক্ষ না নিয়েই বলল, হ্যাঁ মা, এটা কিন্তু ঠিক হয়নি। তুমি তো জানো দীপালি এখন সন্তান সম্ভবা, ও বেশি কাজ করতে পারে না, ওর যত্ন নেওয়াটা দরকার। আর তুমি সারাদিন মন্দিরে বসে ভজন কীর্তন নিয়েই ব্যস্ত। আশা দেবী শান্তভাবে বললেন, বাবা, আজ জন্মাষ্টমী ছিল বলে একটু দেরি হয়ে গেছে, নইলে তো আমি প্রতিদিনই ঠিক সময়ে ফিরে আসি। সুযোগ পেয়ে দীপালি আবারও নিজের চাকরির অহংকার দেখাতে ছাড়ল না। সে ব্যঙ্গ করে বলল, আর তোমার মায়ের কী বা করার আছে? ভজন গাওয়া ছাড়া তো আর কিছুই জানে না, তাই ওটাই করবে। এত পড়াশোনা তো করেনি যে কোথাও চাকরি করবে, কিছু টাকা রোজগার করবে। গ্রামের মানুষদের এই হলো স্বভাব। আজ আর আশা দেবী চুপ করে রইলেন না। তিনি দৃঢ় গলায় বললেন, বৌমা, এই পৃথিবীতে আমি একমাত্র মানুষ নই যে টাকা রোজগার করি না, আর তুমিও একমাত্র মেয়ে নাও যে চাকরি করো। তোমার মতো হাজার হাজার মেয়ে চাকরি করে, কিন্তু সবাই তোমার মতো অহংকার করে না। যদি তোমার নিজের চাকরি আর বেতনের এতই গর্ব থাকে, তাহলে আমি একদিন তোমাকে টাকা রোজগার করে দেখাবো। টাকা উপার্জন করতে চাইলে যে কেউ করতে পারে। দীপালি হেসে বলল, বলা আর করা এক জিনিস নয় মা। তুমি টাকা রোজগার করবে কিভাবে? না তেমন পড়াশোনা করেছো, না কোনো কাজ জানো, শুধু মুখে বড় বড় কথা বললেই তো আর টাকা আসে না। এই বলে বিদ্রূপের হাসি হেসে সে নিজের ঘরে চলে গেল। রাগের মাথায় কথা বলে ফেললেও সারা রাত আশা দেবীর আর ঘুম এলো না। বারবার একটাই প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগলো, আমি সত্যি কিভাবে টাকা রোজগার করব? আমার তো এমন কোনো দক্ষতাই নেই যেটা দিয়ে উপার্জন করা সম্ভব। পরের দিনও তিনি সারাক্ষণ এই চিন্তাতেই ডুবে রইলেন। সন্ধ্যায় মন্দিরে গেলে তার মুখের বিষণ্ণতা দেখে বান্ধবীরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে আশা, আজ তোমাকে খুব মনমরা লাগছে, শরীর খারাপ নাকি? প্রথমে তিনি ব্যাপারটা এড়িয়ে গেলেন, না না, তেমন কিছু না। কিন্তু উমা দেবী বারবার অনুরোধ করায় তিনি সব খুলে বললেন, আমার বৌমার নিজের চাকরি নিয়ে খুব অহংকার। রাগের মাথায় আমিও বলে ফেলেছি আমিও ওকে টাকা রোজগার করে দেখাবো, কিন্তু আমার তো এমন কিছুই জানা নেই যেটা দিয়ে আমি উপার্জন করতে পারি। উমা দেবী হেসে বললেন, আরে আশা, তুমি এত সুন্দর ভজন গাও, তাহলে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো না কেন? আশা দেবী অবাক হয়ে বললেন, ইউটিউবে ভজন গিয়ে সত্যিই টাকা পাওয়া যায়? উমা দেবী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, অবশ্যই পাওয়া যায়। আমার মেয়ে খুব বড় ইউটিউবার, ইউটিউবের সব কাজ সেই সামলে নেবে। পরদিন আশা দেবী উমা দেবীর মেয়ে শালুর সঙ্গে দেখা করলেন। শালু তার নামে আশা ভজন কীর্তন মণ্ডলী নামে একটি ইউটিউব চ্যানেল খুলে দিল। সে বলল, আন্টি, তোমাকে বিশেষ কিছুই করতে হবে না। আমার কাছে পুরনো একটা মোবাইল স্ট্যান্ড আছে, সেটা তুমি নিয়ে যাও। তুমি মন্দিরে যে ভজন কীর্তন করো সেগুলো শুধু মোবাইলে রেকর্ড করবে আর আমাকে পাঠিয়ে দেবে, বাকি সব কাজ আমি সামলে নেব। আশা দেবী দ্বিধায় বললেন, মা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো কোনো টাকা নেই। শালু মুচকি হেসে বলল, তোমার কাছ থেকে এখনো কোনো টাকা চাই না আন্টি, যখন তোমার চ্যানেল থেকে আয় হবে তখন দিও। এভাবেই শুরু হলো আশা দেবীর ইউটিউব যাত্রা। পরে 2-3 মাস তিনি মন্দিরে প্রতিদিন যেতেন, সব ভজন আর কীর্তন মোবাইলে রেকর্ড করে শালুর কাছে পাঠিয়ে দিতেন। ধীরে ধীরে তার চ্যানেল জনপ্রিয় হতে শুরু করলো। মাত্র 4 মাসের মধ্যেই তিনি 3টি ভজনের ভিডিও ভাইরাল করে ফেললেন। মানুষ তার কণ্ঠ আর ভক্তিমূলক পরিবেশনাকে ভীষণ পছন্দ করতে শুরু করলো। দিনের পর দিন চ্যানেলের দর্শক সংখ্যা বাড়তেই থাকলো। একদিন শালু হাসতে হাসতে এসে বলল, আন্টি, কনগ্রাচুলেশনস, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আগামী মাস থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে।
শালু এর আগে আশা দেবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটাই পুরো ব্যাপারের কিছুই রোহন বা দীপালি জানতো না। আশা দেবী বিস্ময়ে বললেন, সত্যি মা, আমি ভজন গিয়েও আমি টাকা পাবো? শালু হেসে বলল, অবশ্যই পাবে আন্টি। ইউটিউব যখন মানুষ তোমার ভিডিও দেখে তখন সেখান থেকে আয়ও হয়, আর মানুষ তোমার ভজন ভীষণ ভালোবাসছে। কয়েকদিন পর দীপালির স্বাদের অনুষ্ঠান ছিল। সে আর রোহন খুব বড় করে আয়োজন করলো। অফিসের সব সহকর্মী, পরিচিত মানুষ আর আশেপাশের প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করা হলো। এত সব প্রস্তুতির মাঝেই আশা দেবী বৌমাকে বললেন, বৌমা, আমি এখানে আসার পর থেকে একটা নতুন শাড়িও কিনিনি। সঙ্গে যে কটা শাড়ি এনেছিলাম বারবার পরতে পরতে সেগুলো পুরনো হয়ে গেছে। বাজারে গেলে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। দীপালি মুখ বাঁকিয়ে বলল, মা, আমার অনেক পুরনো শাড়ি আলমারিতে পড়ে আছে, সেগুলোর মধ্যে একটা আপনাকে দিয়ে দিব, যেগুলো আমি আর পরি না। অযথা নতুন শাড়ি কিনে টাকা খরচ করার কি দরকার? এই বলে সে আলমারি থেকে নিজের একটি পুরনো শাড়ি বের করে আশা দেবীর হাতে তুলে দিল। আশা দেবী নিজের বৌমার পুরনো শাড়ি পরতে কোনো আপত্তি ছিল না, কিন্তু শাড়িটা খুলে দেখতেই তার চোখে পড়ল এক জায়গায় বড় করে ছিঁড়ে গেছে। তিনি শান্তভাবে বললেন, বৌমা, শাড়িটা তো ছেঁড়া। দীপালি নির্বিকার গলায় উত্তর দিল, তাতে কি হয়েছে? সুই সুতো দিয়ে সেলাই করে নিয়েই তো পরা যাবে। আমার সন্তানের স্বাদের অনুষ্ঠানে এত বড় আয়োজন হচ্ছে, আপনার কাছ থেকে তো কোনো উপহার পাওয়ার আশাই করি না। তার উপর আবার মাঝে মধ্যেই নতুন শাড়ি কিনে দাও, এটা এনে দাও, ওটা এনে দাও। এমনিতেই তোমাকে বাড়িতে রেখে তোমার অনেক খরচা আমরা চালাচ্ছি। বৌমার এই কথাগুলো আশা দেবীর বুকটা ভেঙে দিল। তিনি চুপচাপ বাইরে বসে এসে বললেন, কিছুক্ষণ পর দীপালি বিউটি পার্লারে চলে গেল। দীপালি বেরিয়ে যেতেই উমাদেবীর মেয়ে শালু এসে ছুটে বলল, আন্টি, দেখো দেখো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে পুরো 1,00,000 টাকা জমা হয়েছে। এটা তোমার প্রথম আয়, বলতে পারো তোমার প্রথম বেতন। শালুর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন আশা দেবী। সত্যি বলছিস মা? আমার প্রথম বেতন এসে গেছে, তাও আবার এত টাকা! আমি তো ভাবতেই পারিনি শুধু ভজন কীর্তন গেয়েই এত টাকা রোজগার করতে পারবো। 1,00,000 টাকা! জীবনে কখনো এত এর কথা কল্পনাও করিনি। শালু হেসে বলল, একদম সত্যি। এখন কিন্তু আমাকে একটা জমিয়ে পার্টি দিতে হবে। আশা দেবীও হেসে বললেন, বল মা, কোথায় যাবি? আজই তোকে পার্টি দেব। হঠাৎ তার একটা কথা মনে পড়ল, আর হ্যাঁ, কাল তো আমার বৌমার স্বাদের অনুষ্ঠান, তুই সবাইকে নিয়ে চলে আসিস। অনুষ্ঠানও হবে, আবার পার্টিও হয়ে যাবে। সেদিন সন্ধ্যায় মন্দিরে গিয়ে আশা দেবী তার সব বান্ধবীদেরকে নিমন্ত্রণ করলেন, ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালেন। তারপর শালুকে নিয়ে বাজারে গেলেন। শালুর জন্য একটি সুন্দর সালোয়ার কামিজ কিনলেন, নিজের জন্য, বৌমার জন্য এবং অনুষ্ঠানের জন্য অনেক কেনাকাটা করলেন। পরদিন বাড়িতে অতিথিদের ভিড় লেগে গেল। মেয়ে প্রীতিও এসেছিল। পুরো বাড়ি আত্মীয় স্বজন আর অতিথিতে গমগম করছিল। কেক কাটার পর সবাই একে একে দীপালিকে উপহার দিতে শুরু করলো। ঠিক তখনই আশা দেবী নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। তার পরনে ছিল অপূর্ব সুন্দর একটি দামি সিল্কের শাড়ি। শাশুড়িকে এত সুন্দর ও দামি শাড়ি পরতে দেখে দীপালির চোখ কপালে উঠে গেল। সে রোহনকে ফিসফিস করে বলল, তুমি কি মার জন্য এত দামি শাড়ি কিনেছো? অকারণে এত টাকা খরচ করার কি দরকার ছিল? রোহন অবাক হয়ে বলল, না তো, আমি তো কোনো শাড়িই কিনিনি। আজ যেন বৌমার অহংকারকে জবাব দেওয়ার সঠিক সময় এসে গেছে। আশা দেবী হাসি মুখে দীপালির হাতে নিজের আনা উপহার তুলে দিয়ে বললেন, এই নাও মা, তোমার জন্য 5,000 টাকার একটি সুন্দর শাড়ি এনেছি। আর আমার হবু নাতি নাতনির জন্য কিছু জামা কাপড়, খেলনা আর রূপোর বালা এনেছি। দীপালি বিস্মিত হয়ে বলল, এত টাকা কোথা থেকে এলো? নিশ্চয়ই রোহনের কাছ থেকে নিয়েছো। সে সঙ্গে সঙ্গে রোহনের দিকে তাকিয়ে রেগে বলল, রোহন, মাকে এত টাকা দেওয়ার কি দরকার ছিল? আমাদেরই টাকা নিয়ে আবার আমাদেরকে এত দামি উপহার দিচ্ছে। নিজের টাকায় কিনে আনলে বেশি ভালো লাগতো না? আবারও সবার সামনে আশা দেবীকে অপমান করলো দীপালি। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। কেউই বিশ্বাসই করতে পারছিল না একজন বৌমা সবার সামনে নিজের বৃদ্ধা শাশুড়ির সঙ্গে এমন ভাবে কথা বলতে পারে। আশা দেবী এবার দৃঢ় কণ্ঠে বললেন, আমি কারোর কাছ থেকে 1 টাকাও নেইনি। এই শাড়ি, এই উপহার সবই আমার নিজের টাকায় কেনা, আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে। এখন আমিও টাকা রোজগার করি। আজই আমার প্রথম বেতন এসেছে, পুরো 1,00,000 টাকা।
সেই টাকা দিয়ে আমি নিজের জন্য এই শাড়ি আর তোমাদের জন্য এই উপহারগুলো এনেছি। চিন্তা করো না বৌমা, এখন আমিও উপার্জন করি। তুমি বলেছিলে আমি তোমার সমান নই, কিন্তু আজ আমি তোমার থেকেও বেশি টাকা রোজগার করি। আমি হয়তো বেশি পড়াশোনা করিনি, কিন্তু তাই বলে আমি কারোর চেয়ে কম নই। মায়ের কথা শুনে রোহন আর দীপালি দুজনে স্তব্ধ হয়ে গেল। তারা কিছুতেই বুঝতে পারছিল না মা এমন কি কাজ করেন যা তাদের অজানা, আর যার মাধ্যমে তিনি এত টাকা উপার্জন করছেন। ঠিক তখনই দীপালির এক বান্ধবী যে অনুষ্ঠানে এসেছিল আশা দেবীকে দেখে বলে উঠল, আরে আন্টি, আপনি দীপালির শাশুড়ি। আমি নিয়মিত আপনার ভজন শুনি, কি অসাধারণ গান করেন আপনি। দীপালি, তোর শাশুড়ি কিন্তু দারুণ প্রতিভাবান। তুইও সুযোগ পেলে কিন্তু ওনার থেকে দুই একটা ভজন শিখে নিস। দীপালি অবাক হয়ে বলল, মা, তুমি কোনোদিন বলনি যে তোমার নিজেরই একটা ইউটিউব চ্যানেলের ভজনের জন্য আছে, আর সেখান থেকে এত টাকা রোজগার করছো? আশা দেবী মৃদু হেসে বললেন, আর তো জেনে গেলে। উপস্থিত সবাই হেসে দীপালিকে বলতে লাগলো, খিরে দীপালি, এখন তো তোর শাশুড়ি উপার্জন করেন। শুধু তাই নয়, ওনার বেতন তো তোর থেকেও বেশি। হেসে আশা দেবী বললেন, হ্যাঁ, এই কথাটা কিন্তু একেবারে সত্যি। আমার বৌমা মাসে ৮০,০০০ টাকা রোজগার করে, আর আমার প্রথম বেতনই এসেছে ১,০০,০০০ টাকা। তাহলে বলো বৌমা, এখনো কি বলবে আমি কিছুই পারি না, আমি কোনো কাজেরই নই? আশা দেবীর কথা শুনে রোহন আর দীপালি দুজনই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাদের মুখে আর কোনো কথা রইল না। কিছুক্ষণ পর আশা দেবী শান্ত গলায় বললেন, বৌমা, একটা কথা সব সময় মনে রাখবে, জীবনে কোনো কিছুরই অহংকার করা উচিত নয়। হতে পারে তোমার মধ্যে এমন কোনো গুণ আছে যা অন্য কারণ নেই, কিন্তু প্রত্যেক মানুষের নিজস্ব একটা প্রতিভা থাকে। আর টাকা রোজগারের কথাই যদি বলো, মানুষ মন থেকে চাইলে কোনো না কোনো পথ খুঁজেই নেয়। তুমি ছোটবেলা থেকে এমন পরিবেশের শিক্ষা পেয়েছো বলেই আজ চাকরি করতে পারছো। আমি কিন্তু বা আমার মতো অনেক নারী আছে সুযোগ কখনো পাইনি, তাই তারা শুধু চাকরি করে না বলে তাদের ছোট করা বা অপমান করা কখনোই উচিত নয়। এই সময় প্রীতি মায়ের কাছে এসে তার হাত ধরে বলল, মা, তুমি সব সময় আমাকে কিছু বলনি। সত্যি তুমি অসাধারণ। আজ তুমি প্রমাণ করে দিলে তুমি কারুর চেয়ে কম নাও, বরং আজ তুমি বৌদির থেকেও বেশি টাকা রোজগার করে দেখিয়ে দিলে। এখন বলো বৌদি, আমি কি ভুল বলেছিলাম? প্রীতির কথা শুনে লজ্জায় দীপালি মাথাই তুলতে পারছিল না। আজ সে বুঝতে পেরেছে কতবার সে নিজের শাশুড়িকে অপমান করেছে। সে এগিয়ে এসে আশা দেবীর হাত ধরে বলল, মা, আজ আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আজ থেকে আর কখনো আমি চাকরি বা টাকার অহংকার দেখাবো না। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে খুব ছোট করে দেখেছিলাম। তুমি কি নিজের সন্তানদেরও ক্ষমা করবে না মা? আশা দেবী হাসি মুখে ছেলে আর বৌমাকে ক্ষমা করে দিলেন, কারণ তিনিও তো তাদের থেকে আলাদা হয়ে থাকতে চাইতেন না। সেদিনের পর দীপালির আচরণ পুরোপুরি বদলে গেল। সেই শাশুড়ির কথা শুনতো, সম্মান করত, আর কখনো তাকে কোনো কটূক্তি করত না। ধীরে ধীরে সেই বাড়িটাই আশা দেবীর কাছে আবার নিজের বাড়ি হয়ে উঠল। কয়েক মাস পর তাদের ঘর আলো করে জন্ম নিল ফুটফুটে একটি নাতি। ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে আশা দেবীর আনন্দের আর সীমা রইল না। পুরো পরিবার যেন নতুন করে সুখ খুঁজে পেল। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে গল্পটিকে অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লেগেছে। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।